টাকা দিয়া এটা এখন এরা দিবে না, এই ব্যবসা এখন তারাই নিজেরাই নিবে। আবার বাজারে করবি, এটা আমাদের দেখা যাবে। কথা আপনি বুঝেন নাই ভাই, সিম্পল হিসাব আপনারা বুঝেন না, এই জন্য আমার মেজাজ খারাপ হয়। কারণ স্টাডিটা কেন করেন না ভাই? বিশ্বের লোক সংখ্যা 700 কোটি, সিম্পল হিসাব। দক্ষিণ এশিয়াতে আছে 450 কোটি, রাশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, উত্তর আমেরিকা মিলে আছে আরো ধরেন 100 কোটি। তাদের কত হলো? 550 আর 150 কোটি সারা পৃথিবীতে। মাতব্বাড়ি কেন করেন মিয়া? কই করবেন মাতব্বাড়ি? আমেরিকার ইউরোপের কোনো খাওয়া নাই, আপনি দেখেন কোনো খাওয়া নাই, ফিনিশ, এরা শেষ। এরা আমাদের চেয়েও খারাপ অবস্থান হবে, আমি বলে দিলাম ভাই। ভূরাজনীতি তাহলে কি আমাদের দেশের মানুষ, সন্দীপের মানুষ যারা আমেরিকা আছে চলে আসতে বলবো? না, সেটা বলা দরকার নাই, সেটা বলা দরকার নাই, কিন্তু যেখানে আছে থাক। কিন্তু অবস্থা ব্যাগতিক হবে আমেরিকার ইউরোপে, এমন ব্যাগতিক হবে আপনার দুর্ভিক্ষ নামবে ইউরোপে। কেননা যদি এই ইউক্রেন যদি এখনো যদি ইউক্রেন তার হ্যান্ডওভার না করে, নিজেকে যদি সে এখনো সঁপে না দেয় রাশিয়াকে, ও নিজেকেও নিজের অস্তিত্ব হারাবে, ও নেটোর অস্তিত্ব হারাবে, ইউরোপের অস্তিত্ব হারাবে। আপনি কি জানেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে পুরা ইউরোপের পুরা এই 3টা বছর ওরা না খায়া থাকছে? আপনি জানেনই না। ওদের টাকা আছে, রিজার্ভ ভালো দেখে, উন্নত কান্ট্রি দেখে টেন নোফান, কিন্তু ভিতরে ভিতরে ওরা দুর্ভিক্ষে ছিল। কিসে? 40% অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট দিত রাশিয়া ইউরোপকে, পুরো ইউরোপকে 40%, আর 60% নিত অন্যান্য কান্ট্রি থেকে। এক রাশিয়াই দিত 40% পুরো ইউরোপকে ব্যাকআপ। আপনি কি মনে করেন রাশিয়াকে হেলা গেলা মনে নকরিয়েন? এগুলো মনে হইলে নইব, নইব তো এমনি নইব, নইব। বুঝছেন না? এখন দেখেন ভূরাজনীতি কি কইতেছে। ভূরাজনীতি কইতেছে এই বাংলাদেশে স্থিতিশীল আনতে হইলে সমস্ত এই দক্ষিণ এশিয়ার সাথে গুড সম্পর্ক বজায় রাখতে হলে একমাত্র একটা দলই আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। এছাড়া আপনি অন্য কোনো দলকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে আমি আর একটা কথা আপনাকে বলে দেই, দক্ষিণ এশিয়াতে কেউ কাউকে যদি বিশ্বাস করে, ইন্ডিয়া বিশ্বাস করে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ বিশ্বাস করে ইন্ডিয়াকে, চায়না বিশ্বাস করে আওয়ামী লীগকে। আপনি চায়না অন্য কোনো দলের উপর ডিপেন্ড হবেই না। আপনাকে বলে দেই, ইন্ডিয়ার চায়না কোনোদিনও যুদ্ধ লাগবে না। এই আপনি মনে করতেছেন যে ওই যে কি যেন ওই অরুণাচল আর কি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয় দেখে মনে করেন যে চায়না ইন্ডিয়া লেগে গেছে গা, ওরা কোনোদিনও যুদ্ধ লাগবে না। আপনি তারও কারণ বলে দিই, ইন্ডিয়ার সাথে যদি চায়না বিট্টু করে, ইন্ডিয়ার সাথে যদি চায়না বেশি মাতব্বরি করতে আসে, চায়নার সাথে ইন্ডিয়া পোল্ট্রি লয়া আমেরিকাকে নিয়ে ও দক্ষিণ এশিয়াতে ঢুকে রাজত্ব করতে পারে। ইন্ডিয়া করতে তো ওর বাধা নাই। আপনি মনে হয় বুঝেন নাই আমার কথা। আমেরিকা দক্ষিণ এশিয়াতে তার অবস্থান কেন চায়? মাতব্বরি করার জন্য। কার উপরে? চায়নার উপর। ইয়েস, অনলি নট চায়না, ইন্ডিয়ার উপরেও। আপনি বুঝছেন, দুই কান্ট্রিতে অনলি 300 কোটি মানুষ। 300 কোটি মানুষের যদি আপনি একটা করে নজরসও দেন 1 টাকা করে, 300 কোটি একদিনে টেনে। এই ব্যবসা মার্কেটিং কে ছাড়ে? মোদির সাথে দেখা করার জন্য যুক্তরাজ্য থেকে প্রাইভেট বিমান নিয়ে স্টারবাক নাকি নাম ওই প্রাইম মিনিস্টার, ওদের যে ইউকের প্রাইম মিনিস্টার নাম কি? স্টুয়ার্ট নাকি স্টারমার্ক ইউক্রেনের না ইউকের। ও মোদির হাতে দেখা করার জন্য ককপিটে বসে মোদির হাতে প্র্যাঙ্ক করতেছে যে মোদি সাহেব আমাকে একটু মার্কেট দাও তোমার। ইন্ডিয়া এসে দেখা করে মার্কেট চায়, ককপিটে বসে প্র্যাঙ্ক করছে। বুঝতেছেন আপনি ব্যাপারটা দক্ষিণ এশিয়াতে কি হইতেছে? আপনার এটা বুঝতে হবে যে এই দক্ষিণ এশিয়াতে আরেকটা বিষয় আপনাকে বলে দেই, চায়নাও বেশি মাতব্বরি করলে ইন্ডিয়ার সাথে নো ঠিকিব টেকনোলজিতে ফাস্ট হইতে পারে। নো ঠিকিব কেন? আন্দামান সাগর হচ্ছে এখন ইন্ডিয়ার হাতে কবজায়। আন্দামান সাগর কি? চায়নার 70% অয়েল অ্যান্ড গ্যাস আসে এই আন্দামান সাগরে। বেশি ফুটুর নকরিও মিয়া, রাজনীতি নো বুঝো, ভূ রাজনীতি নো বুঝো, স্টাডি নো করো মিয়া। খালি আছে দিল্লি না ঢাকা মিয়া। বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে না, আগুন ধরছে, তাও প্লেনের এয়ারপোর্টের স্ট্রাকচার থেকে আরো দূরে, গোডাউনে।
তাই মিয়া ইয়ার প্লেন নামে না বাংলাদেশে, সেই প্লেন নামে খেলকাটা আর কয় দিল্লি না ঢাকা। টাকা আপনি চিন্তা করেন পুরো পাকা পাকা। আপনারা এরা যা শুরু করছে ভাই, এরা যা শুরু করছে, ওরা এখনো ভালো আছে। কারা? ইন্ডিয়া। মাঝখানে চা খাওয়া দরকার। চার ব্যবস্থা নাই ভাই। আছে আছে। এই মলা এই যা একটু পানি গরম দাও, চা টি ব্যাগ আছে তো, ও, এই তাই তোমরা দিও। এই খায় নাও। ভাই আমি বলি, এটা খেলা খেলা না, সত্য কথা। আমি আপনাকে, যদি আপনি আমাকে এখান থেকে টানাইতে পারেন, আমি আপনার কাছে সারেন্ডার করব। আমি জীবনে রাজনীতি ছেড়ে দিব, আমি জীবনে রাজনীতি করব না। এর যদি ব্যত্যয় ঘটে, এর যদি কোনো ব্যত্যয় ঘটে, আপনি, আমি বলে দিলাম, আমি কথা দিলাম, আমি রাজনীতি করব না। এর ব্যত্যয় কিন্তু, এর যদি এই ঘটনায় যদি ঘটে যায়, আপনি কি আমাকে দেখেন? আমি অগ্রিম বার্তা দিয়ে দিলাম বাংলাদেশে, অগ্রিম বার্তা। বাংলাদেশের কোনো গতি নাই, যে যত বড় পাওয়ারফুল নেতা আসুক, জামাত আসলে 3 মাসও রাজনীতি করতে পারবো না, দেশ চালাইতে পারবো না। কেন পারবো না? আমি তাও কয়ে দিই ভাই, জামাত যতই ও যদি দেশ ইন্ডিয়াকে দিয়েও দেয়, তাও ইন্ডিয়া জামাতকে বিশ্বাস করবে না। 1 নম্বর। 2 নম্বর আসেন, বিএনপির কোনো আদর্শ নেই। কেন? আজ অব্দি পর্যন্ত বিএনপি এখন পর্যন্ত বলতে পারে না যে সে স্বাধীনতার পক্ষের দল, এখন পর্যন্ত বলতে পারে নাই। আপনি কি চিন্তা করেন বাঙালি কি কালকে তত বড় বোঝায় বড় না? প্রোগ্রাম করলো না 16 ডিসেম্বর? ভাই করছে, এখন পর্যন্ত বুক খুলেও এটা কি কয়ও না, মুখ ডেকোরেশনের খুলে আলাপ? কয়ই না। এটা কি শুধু ডেকোরেশনের আলাপ ভাই হইছে? ডেকোরেশনের আলাপ নয়, কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক নিদর্শনগুলো যে ধ্বংস করতেছে, বিএনপি কি কোনো বিবৃতি বা কোনো পদক্ষেপ নিচ্ছে? না। তাই আপনাকে আমি স্বাধীনতার পক্ষে শক্তি আমি কেন মনে করি? না, ওরা ইসলামিক তো, মূর্তির উদ্যোগগুলো রাখে না, ভাস্কর্য রাখে না, না। মির্জা ফখরুল একটু করে বলছি, শেখ মুজিবের মূর্তি ভাঙতেছেন, উনি তো আমাদেরও নেতা। ভাই এটা তো অনেক আগে কইছে, কিন্তু উনি তো কোনো পদক্ষেপ নেয় নাই। এটা ভাই, বলি উনি আমরা কাবু পড়ে গেছে, পদক্ষেপ নিলে তো উনি শেষ হয়ে সেটাই তো যাবে। বলতেছি যে ইন্ডিয়া তো সে ধরনের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো জোরালো ভূমিকা নেয়নি। আমি বলি ভাই, 71-এ শেখ মুজিবকে নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে একবার, আবার এটা পাকিস্তান হয়েছে, আবার এটা শেখ হাসিনার মাধ্যমে এটা মুক্ত হবে। আপনি নিশ্চিত জেনে রাখেন। কারণ না, আমি বলি, এই স্বাধীনতা ইন্ডিয়া কখনোই দিবে না। কেন দিবে না জানেন? স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়ার 4000 সৈনিক মারা গেছে, 1700 সৈনিক পঙ্গুত্ব বরণ করছে আজীবন। সে ইন্ডিয়া? কোনোদিনও ভালো হবে না। ইন্ডিয়া ইয়েস, ওরা কার বিরুদ্ধে যুদ্ধ করছে? আর পাকিস্তানের সাথে- বিরুদ্ধে বাংলাদেশে আমাদের পক্ষ বাংলাদেশে হয়ে? ইয়েস, আমরা কি তাদের- 4000 সৈন্য মারা গেছে। আমরা কি তাদেরকে আসতে বলছিলাম? রক্ষী বাহিনী আমরা সাহায্য চাইছি। আমরা সাহায্য না, এরা সাহায্য না করলে তুমি আমরা খবরই থাকতো না। বাংলাদেশ সাহায্য কি করছে বল? না করছে। এখন যুদ্ধের মধ্যে ইয়ে হইতে পারবে না, জিততে পারবে না, আবার যুদ্ধ লাগলো কেন? না না, যুদ্ধ লাগলেও তো আমি আমার তো জিততে হবেই। আমার তো কাজ কি? আমার কাজ হচ্ছে এ দেশের মানুষকে মুক্ত করা ইন্ডিয়ার হাত থেকে। পাকিস্তানের হাত থেকে। তখন তো আমার কাজ ছিল পাকিস্তানের হাত থেকে। আমি ইন্ডিয়ার হাত থেকে বাঁচতে কেন চান? ইন্ডিয়া তো আমার ক্ষতি চায় নাই, ক্ষতি করে নাই। আপনার কাছে যদি মনে হয় ভাই, এত কথা কইতেছে যে 5 তারিখের পরে, 5 তারিখের আগে কত কথা কইছে না, ইন্ডিয়ার হাতে গোপন চুক্তি আছে, এই চুক্তি আছে। ওগুলো বাতিল হয় না কেন? 5 তারিখের পরে আজ অব্দি পর্যন্ত এই ইউনিটটা কোনো দিতে পারছে, কোনো ডকুমেন্টারি আনতে পারছে সম্মুখে? নুনুস টাইম বলেন। তাহলে আপনি বুঝেন যে এই দেশে কি চলতেছে। আমরা তো এখনো বসে আছি বলে আপনি আমাদেরকে দুর্বল ভাবেন না, আমাদেরকে দুর্বল ভাবেন না। আমরা বসে আছি বলে কিছু বলতেছি বলে, যাদেরকে বলতেছি না দুর্বল বলে। ভাবতেছে, মানে আওয়ামী লীগকে যে দুর্বল ভাবতেছে, আওয়ামী লীগের তো লস হচ্ছে আমি দেখতেছি না। না, আওয়ামী লীগের তো আওয়ামী লীগের লস loss নাই। হচ্ছে। আওয়ামী লীগের লস কি? আওয়ামী লীগের তো কোনো লস নাই। আওয়ামী লীগের আপনার- আওয়ামী লীগের লস না লাভ না, লাভ লস নিয়ে আওয়ামী লীগ কখনোই রাজনীতি করে নাই। করে নাই। ওইটা যদি রাজনীতি করতো, আপনার স্বাধীনতার পরে একটা দলও থাকতো না। 1 2 নাম্বার হচ্ছে 9-এর পরে বিএনপি নামক দল চিরস্তরে নিঃশেষ হয়ে যেত, জামাত চিরস্তরে নিঃশেষ হয়ে যেত। সেটা নো করে বা যার উপরে স্পেসিফিক আছে তাকেই সে গ্রেপ্তার করছে, তাকেই সে করছে। কোনো আলেমকে সে নষ্ট ন করে। আমি আপনাকে হাদিস একটা সহি হাদিস শুনাই দেই মিয়া, আলেম নো করিয়েন মিয়া। আলেমের মিয়া সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেম, সেকেন্ড ধাপে যাবে ইমাম, তৃতীয় ধাপে যাবে এই প্রতিনিধি। তা আপনি কি মনে করতেছেন আল্লাহ তাআলা সিলেকশন করে দিছে সর্বপ্রথম আলেম যাবে জাহান্নামে? ওই আলেম কারা? আমাকে দেখান মিয়া, আলেম কারা ওইটা? যারা কি আওয়ামী লীগের আমলে জেলে গেছে তারা? হয়তো বা হইতে পারে।
হয়তো বা, কারণ তাছাড়া আলেম কারা? সবাই যদি ভালো আলেম হয় তো কোন আলেম জাহান্নামে যাবো? আমাকে আইডেন্টিফাই করে দেন না, আল্লাহ তো বলেই দিছে সৈয়াদিস, আমার কথা নয়, ওনার কথা। আচ্ছা সর্বপ্রথম ভাই, আলেম যাবে জাহান্নামে, কোন আলেম? ভাই দেখেন আমাকে। শেখ আহমদুল্লাহ যে বলছে গত 15 বছর ধর্মীয় কথা বলতে পারে নাই, তার ইউটিউবে ফেসবুকে কি অভাব আছে বক্তব্য? ওর তো ইউটিউবের ফলোয়ার তো 10 মিলিয়নের উপরে। প্রোগ্রামের অভাব আছে না তো আওয়ামী লীগের অনেক পোলা পাইনি ওনাকে আনি প্রোগ্রাম করাইছে, হালিশহর বি ব্লকের মধ্যে করাইছে। সমালোচনা করতে পারে না। কি সমালোচনা? কি সমালোচনা করবো না ভাই? ধর্মীয় সমালোচনা না, ও যদি বলে যে ওয়াজ করতে পারে, ও ওয়াজ করছে, ঠিক আছে। ভাই ওয়াজ কোনটা? ও আচ্ছা, আওয়ামী লীগের সমালোচনা করতে পারে নাই, সেটা বলতে পারতো, ঠিক আছে। আওয়ামী লীগের সমালোচনা, ভাই আমি বলি, এই রেজিমেন্টে যারা আছে সবাই তো 17 বছর সমালোচনা করছে, করে নাকি? কে করে নাই? সবাই করছে। এই যে আনিস আলমগীর ভাই, হ্যাঁ। যিনি অ্যারেস্ট এখন তো হলেন, রিমান্ড ভাই একজন সাংবাদিককে আপনি নিয়ে যেতেছেন, এখন পর্যন্ত কোনো কথা কয় না। কোনো সাংবাদিকই তো কথা বলে না। আর স্বৈরাচারের সময় একটা সাংবাদিক গিয়ে হিরু আলম ভাই, হিরু আলমের জন্য জাতিসংঘ বিবৃতি দিচ্ছে। হিরু আলমের মারছে, তাও দলীয় কোন দলে বা ঝামেলা লাগছে, ওরা অ্যারেস্ট করছে, এই জন্য আপনি কি করছে জাতিসংঘ বিবৃতি দিচ্ছে। তাহলে বুঝেন আপনি, হোয়াইট হাউসে কয়, আরে ভাই আপনাদের ডিপ স্ট্রিটেও তো হিরো আলম নিয়ে উঠছে, হ্যাঁ ডিপ স্ট্রিটে ঠিক আছে। হিরো আলমকে নিয়ে উঠছে। আর আপনি আনিস আলমগীরের মতো মানুষ, হাদির মাথার মধ্যে গুলি লাগছে, হাদি মারা যায় নাই। এই পর্যন্ত কতগুলো বাংলাদেশের মানুষ মারা গেছে, কোনো আলোচনা আছে, কোনো আলাপ আছে, কোনো কথা আছে, ছেড়ে দাও। কোনো কথা আছে ভাই? তাহলে নাই কেন? ও মানুষ, এরা মানুষ না? বিশাল বড় ফাইল দিয়ে দিচ্ছিল। ওয়াজি আমি আর এটা কি? বছরে দেখাতে পারবো না। এই 3 নাম্বারটা কি? এটা কি দিছো? ই10 সার্টিফিকেট? আচ্ছা, বিন সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স রিটার্ন, ব্যাংক সলভেন্সি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, ওসাস, ডাইভ, লেআউট প্ল্যান দিছো? লেআউট প্ল্যান দাও নাই তো? এনডিটি ক্লাস সার্টিফিকেট, এইগুলো আছে, ঠিক আছে। মেম্বারশিপ, এই যে এমএমডি সার্টিফিকেট আছে, ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স, মেম্বারশিপ চিটাগং চেম্বার অফ কমার্স, চিটাগং পোর্ট অথরিটি, শুধু এই যে একটা আছে, এটা সব লিগ্যাল ডকুমেন্টস, ইন্টারন্যাশনালি সার্চ দিলেও পাবে। তো এটা কি রিপেয়ারিং এর জন্য? এটা তো টেস্টিং কোম্পানি, তো রিপেয়ারিংও করবেন, এখানে মনে হয় আছে। এই যে রিপেয়ারিং সার্ভেয়ার ব্যবসা, তাহলে ঠিক আছে, দেখা দিচ্ছে ভালো হয়েছে, ও দেখা দিতে পারবে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। এই যে রিপেয়ারিং এন্ড সার্ভেয়ার ব্যবসা লেখাই আছে। কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, ভালো হয়েছে। ইয়াসিন শরীফ, আমি তো ইয়াসিন আঙ্কেলকেই দিই। ইয়াসিন আঙ্কেল কি দিবেন? উনি নিবেন। ওনার মাধ্যমে উনি পাঠাবে যেখানে। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়ালি ওনাদের ওইখানে যত ফায়ার প্রেশার ভেসেল আছে, লিফটিং গিয়ার, অর্থাৎ ট্রেন সব কিছুই লেটেস্ট আমরা করতে পারবো, আমরা সরকারি লাইসেন্সদারি। এগুলো হচ্ছে ইউকে, এটা হচ্ছে এমএমডি, এটা এমএমডি, এটা এমএমডি 4টে লাইসেন্স। এটা এই যে বাংলাদেশ কারখানার লাইসেন্স, চিটাগং চেম্বার অফ কমার্স। এটা হচ্ছে আপনার সবাই ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি আল্লাহ কি করে। কি বলেন ভাই? দেখেন না, ইনশাল্লাহ কাজ করতে পারলে তো আপনার যদি সুযোগ থাকে তো নিলে তো আমাদের ইকুইপমেন্ট আছে, লোক আছে, বাস কাজ যা করে আসবো, কন্টেনার রিপেয়ার করবো, এই করবো সেই করবো, ক্লিনিং করবো, বলে দেন। আরএসটিতে যত কন্টেনার আছে সব রিপেয়ারে এই কোম্পানির মাধ্যমে হবে, বলেন আপনাদের মাধ্যমে হবে, ইনশাআল্লাহ। এটা বলতে পারবেন? এই তো চাইবো, তাই বই তো দিবেন, দিব, অবশ্যই দিব। টাকা ছাড়া, লিঙ্ক ছাড়া হবে না ভাই। এটাই। আর এখন একটা সুযোগ আছে, এখন আমরা যদিও স্বৈরাচারের লোক, আমরা যা কমু যে আমরা শিবির করি, কোপ দিব খালি, জাহেরার টেবিল আগে একটা কোপ, কথা বাদে। ইয়ার জাতিসংঘের একটা কাজ পাইছিলেন, 17 বছর না খাইয়াছিলাম ম্যাডাম রিজওয়ানা না আরেকটা স্বাস্থ্য উপদেষ্টা মহিলাটা, হ্যাঁ, ওরা করছিলেন না 17 বছর না খাই আসিলাম ম্যাডাম, তাই নাকি? এই 3 তলায় বলছিলেন তো মাওলা। ও ভাইয়া চিনি দিস না আমারটাতে। কাকে বলছিলাম? ওই স্বাস্থ্য উপদেষ্টা মহিলা এটা আর কি। আরে এইতে মরি যাইব যে কয়দিন দেখতে লাগে যে অসুস্থ, হ্যাঁ। গাল পচা হয়ে গেছে, বুড়া স্বাস্থ্য অসুস্থ। ওকে মাজার নাকি ওই যে ইয়ে বউ তো। আচ্ছা আচ্ছা,
ওই যে বুড়া করে ইয়ার এই কি সংস্থা না জাতিসংঘের কি একটা সংস্থার কাজের জন্য এটা 5 আগস্টের পর আমরা আসছিলাম যে তখন বলছিলেন আমি বলছিলাম ও। বিএনপির ছাত্র দলের কার মাধ্যমে গেছিলেন ও হ্যাঁ 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 এই যে এই লাইসেন্সের জন্য এই লাইসেন্স তোরা বাইরে শুধু ইয়া গরম পানির মধ্যে শুধু ইয়া দেয় লিখে দেয় হ্যাঁ আমি খালি এই যে এটার জন্য এটা পাইছে, পাইছি তো পাইছে। 6 লাখ টাকা খরচ হয়েছে ওয়াজি এই লাইসেন্স নিতে 6 লাখ টাকা আচ্ছা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ এই ম্যাডাম কি বলছিলাম যে ম্যাডাম 17 বছর না খেয়ে আছি বুঝছো বের হইতে নো পারি বাবা আর তোমরা আর কোনো কথা কইও না আর আশা লাগবে না যাও আমি দেখতেছি সিস্টেম হয়ে যাবে নিষ্পাপ শিবির মনে হচ্ছে আপনাকে না এটা আমার সবসময় মনে পড়ে ভাই যে ছাত্র দল যেটা ওইটা ছাত্র দলের ছোট ভাই যেটা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বলতেছে যে ভাই আপনার কথা শুনে তো আই ঠকাই আজও ছেলে আসছিলাম তারপর আর মুখে তো এরকম কথা বাইরে না আপনার মুখে তো যেরকম বাইরে এলো না আমরা তো রাজনীতি করতে পাই মানুষকে একটা টু শব্দও করি নেই মানুষকে মানুষের ঠকানোর একটা- রাজনীতি তো একটা- করে না। একটা মানুষের খাইও নাই একটা ইয়ে করি না উল্টো দিছি মানুষকে তো আমার তো শত্রু না হওয়ার স্বাভাবিক বিএনপি জামাত যাইকন জামাতের একটা সেদিন আমাকে 5-6 তারিখে ফোন দিয়ে শিবিরে এক ছেলে ছোট ভাই এটা আমার ফোন দেখে ভাই আপনি কোথায় কোন চিটাগাং কয় ভাই বাইকটা রইন না ই কে হুয়া এটা আরে কয় এ কই এই সিরাজগঞ্জে সিরাজগঞ্জ থেকে কইতেছে যে না ও আমাকে ভালোবেসে বলছে ভালোবাসে বলছে হ্যাঁ অবশ্যই যে আমি তো রাজনীতি করছি আমার তো ফেস আছে হয়তো পরিচিত থাকবে ই থাকবে অ্যান্টি গ্রুপ থাকবে ই থাকবে এই জন্য বলতেছে ভাইয়া বাইকটার হইন না হ্যাঁ আমাকে সতর্ক করতেছে যে ভাই আমাদের বন্ধু বান্ধব তো ছাত্র দলেও আছে ইয়া আওয়ামী লীগেও আছে বিএনপিতেও আছে জামাতেও আছে কিন্তু আমি তো স্বৈরাচারের লোক আপনি যাই কোন থাকবে আমরা যাই করেন আমি স্বৈরাচারী থাক আমার এইখানে ভাই আমাকে শিবির থেকে অফার করছে অলরেডি এই চিটোই করছে কিন্তু আমি শিবির দায়িত্ব নিব না আমাকে অফার করছে অলরেডি যে আপনি চলে আসেন দল ত্যাগ করে আপনি খালি একটু মাঝে মধ্যে 2-1টা হাদিসও করবেন আর 2-1টা খালি আপনি খালি ডিবেট করবেন আর দরকার নেই বলছি নো আমি এইসব কাজ নো করব আমি ন যাইও ন করুন আমি বলে দিছি আমি ন করুম তাও কই থেকে এসে সুয়েটের প্রফেসর থেকে এসে বুঝতাম অবশ্যই এভাবেই তো আসবে আপনার জন্য বুঝছেন? প্রস্তাব কি সুয়েটের প্রফেসর থেকে আমার কাছে প্রস্তাব এসে আপনার কাছে প্রস্তাব কি ওয়ার্ড থেকে আসবে কাজে আপনি যদি রাজি থাকেন আপনাকে আমরা ইয়েতে ব্যবহার করব কোথায় ডিভাইডে শুধু ডিবেট করবেন আমি বলছি না এইসব ডিবেট করলে আমি স্বৈরাচার হয়ে করবো যে ওইখানে আমার স্টাডি আছে আমি দেখতেছি ন্যায্য যেটা সেটা আমি শিবিরের যদি আমি সমর্থন নিয়ে যদি আমাকে চলতে হয় ব্যবসা করতে হয় তাহলে আমি ওই আমার আদর্শেই থাকবো আমি তোমার আদর্শে আমি আদর্শিত হওয়ার সুযোগই নেই আমি তো জানি ভাই আমার সত্য কোনটা এটা তো আর আমি করতে পারবো বলতে পারবো শিবির থেকে প্রস্তাব পাইছে আমি বলছি দেখি যদি দেখি যে ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো দুর্নীতি করতে পারবো তাহলে করবো ভাই দুর্নীতি ছাড়া এই দেশে হবে না। আপনি আওয়ামী লীগের ভাই, আমলে 5 তারিখের আগে করলেন না। আপনি 5 তারিখের ক্ষমতা নিয়ে আপনি সংস্কার করার জন্য এসেছেন আপনি আমাকে কোন তো ভাই কোনো সংস্কার হয় না। 1 ইঞ্চি সংস্কার কোনটা করছেন ওটা একটু স্পেসিফিক নামটা কোনছে ভাই এটা হেও তো জানেন না হেরেতে গেলে সারাদিন চিন্তা করবে যে আমি কোনটা না সংস্কার তো হয়ে গেছে কি সংস্কার হয়ে গেছে না আওয়ামী লীগ গেছে গা। হ্যাঁ এটা ভালো কইছে সংস্কার আমলি ভাই করেছি আমলিগ সংস্কার আওয়ামী লীগের হয়েছে। আমলিগ 75-এ এরসেও খারাপ অবস্থা ছিল জানেন কি না হ্যাঁ দেখছি তো। জানেন ইতিহাস জানেন জানি, আমি তো আমি 7 আপনাকে বছর। বলে দিই 1975-এ আমলিগ সবচেয়ে বেশি ভয়াবহ খারাপ অবস্থানে ছিল আমলিগের যতগুলা বিপদ আসছে তার মধ্যে সবচেয়ে বড় বিপদ ছিল হচ্ছে আপনার 1975-এ শেখ মুজিবরকে মারার পরে একটা লোক শেখ মুজিবরের নাম নেওয়ার লগে লগে তাকে হয় তুলে নিয়ে যেত আর নাহলে গুলি করে দিত আপনি জানেনই না গতকালকে শেখ মুজিবের নামে আওয়ামী লীগের- স্লোগান হয়েছে গতকালকেও
আওয়ামী লীগ বিজয় দিবসের প্রোগ্রাম হয়েছে আওয়ামী লীগ- দ্বারা করছে সংস্কার কীভাবে হচ্ছে আমি আপনাকে বলি। 5ই আগস্টের আগে আমার বড় ভাই হাঁটি হাঁটি বলতো যে কি শেখ হাসিনার চরিত্র নষ্ট হয়ে গেছে, কারণ উনি আপনার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পোস্টে পদপ্রার্থী ছিলেন। এই পদটা ওনার থেকে 20 লক্ষ টাকা চেয়েছে সেন্ট্রাল থেকে। এই পদ নিয়ে বার্গেনিং করতে করতে 5 লাখ টাকা আসছে। বলছে হাসান ভাই আপনি খুব ফ্রেশ লোক, আপনার জীবনে কোনো নাই, আপনাকে 5 লাখ টাকা হবে। উনি বলে যে আমার 5 পয়সা নাই, আমি কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ আজীবন কাজ করে এসেছি। সর্বশেষ এই 5 লাখ টাকা উনি দিতে পারেন না, যে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অন্যজন গেছে। তখন উনি হাঁটি হাঁটি বলতে যে শেখ হাসিনার চরিত্র নষ্ট হয়ে গেছে, নাহলে আমার মতো হাসান কেন পোস্ট পাইল না। উনি ভাই, ডাইরেক্ট উনি শেখ জানেন হাসিনা না। বরাবর চিঠি লিখছি। উনি জানেনই না, নেত্রী অনেক কিছুই জানতেন না। সেটাই। ওনাকে তো সাইড করে রাখছে। সেটাই। কারা জানেন? দামি এই করে রাখছে। ওবায়দুল কাদের। ওকে ওবায়দুল কাদের খালি কইতো যে আপা আপা সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, তৃণমূল আমার হাতে। আপা তো তৃণমূল যে কা কা করে এটাকে শেখ হাসিনা বলে ওই দিন প্রমাণিত যে তৃণমূল ভুয়া না। 7 তারিখে না 3 তারিখে 3 তারিখে। এই দিনই সরকার পতনের অর্ধেক ডাক মারি দিয়েছে। ওই তৃণমূল ওরে ভুয়া বলে। সেই দিনই সরকার পতন হয়ে গেছে। আওয়ামী লীগের সরকার পতন করছে। ওবায়দুল কাদেরকে 5 বছরের উপরে রাখা উচিতই হয়নি। ওনাকে সেটা হয় নাই। ওনাকে সরা দিয়ে ছাত্রলীগ থেকে ইয়াং জেনারেশন একটা নিয়ে আসতো, সাংগঠনিক সাধারণ সম্পাদক বানিয়ে দিত। আরে ভাই এর তো আমলি খুঁজি ইনশাআল্লাহ তে ইয়া মরিজান দিছিল ইয়ারে ট্রিটমেন্ট করে সিঙ্গাপুর থেকে। আল্লাহ এর স্পেশাল তখন তো আপনিও সিঙ্গাপুর ছিলেন, না আপনি এর আগে ছিলেন। না, আমি তো এর আগে, ও তো ওই যে কিছুদিন আগে মরবেন রয়েছে তখন না নিয়ে গেল আর কিছুদিন আগে মানে 17 সাল 17 সালে। 16 সাল 17 সাল ও মরবেন ছিল যে ও বলবেন লোক আমলি কি আল্লাহ তে ডাইরেক্ট খুঁজি নিয়ে এটা কন্টাক্ট বাতিল হয়ে গেছে, এটা এখন আরো সুন্দর করে কথা বলে। ভাই আমরা আপনার জামাতে প্রতি বছর প্রোগ্রাম দিয়ে দেয় না, কমিটি দিয়ে দেয় না, কিন্তু শফিক সাহেব দীর্ঘদিন ধরে আছে না ভাই। তো হিসাব আবার মনোনীত হয়েছে না 2 টার্ম। ভাই সব না। ভাই আচ্ছা আমি বলি, হাটহাজারী মাদ্রাসার মোহতামিম বলতেছে আপনি যদি জামাতকে ভোট দেন আপনার ঈমান হারা হয়ে যাবে। সালার মাহমুদ বাবুনগরী বাবুনগরী সাহেব আপনি আমার কথা বুঝছেন? তারেক বলছো তো, বলে যে আমিও বলছি ওনার মতো সেম কথা, আমার থেকে উত্তর নিয়ে না, উত্তর ওনার কাছে, এটা উত্তর নিতে ওনার কাছে যান। এটা এই জন্যই আপনাকে বলতেছি ভাই, আপনি যদি আমার স্বৈরাচারের লোক হয়ে থাকেন তাহলে চুপ থাকেন, তাহলে কোনো কথাই বলা লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। শুনেন, আল্লাহ তাআলা যখন টুপি দাঁড়িয়ে রেখে মানুষ খারাপ কাজ করে তখন আল্লাহ তাআলা এদেরকে শায়েস্তা করার জন্য খারাপ লোক নিযুক্ত করে না, খারাপ লোক না, কঠিন ভাষা নিযুক্ত করেন। And কঠিন ভাষাটা কিরকম হয় যে স্বৈরাচার হয় মানে সেটা আল্লাহ ঠিক করে দিছে, এটা আল্লাহ ঠিক আমার কারণে ঠিক করছে, এটা উপাধি তো ভালোই পাইছে। আমি স্বৈরাচার কথা বলে আমি গর্ববোধ করি, আমি তারও কারণ আছে ভাই। স্বৈরাচার আপনি না হলে আপনার পাসপোর্টকে আপনি 7 ধাপ উপরে আনতে পারবেন না। 1 ধাপ উপরে আনতে হলে আপনাকে কিছু ডকুমেন্টারি চেঞ্জ করতে হয়, 2 ধাপ উপরে আনতে হলে আপনার কোয়ালিটি পরিবর্তন করতে হয়, 3 ধাপ উপরে আনতে হলে আপনার অর্থনীতি পরিবর্তন করতে হয়, 4 ধাপ উপরে আসতে হলে আপনার ম্যান পাওয়ার সিস্টেম চেঞ্জ করতে হয়। সবুজ ফাস্টফুড এটা দেখলে সবাই বলে যে শেখ হাসিনার সরকার দেশের ফাস্টফুড। শেখ হাসিনার সরকার প্রথম 5 বছরে কিন্তু পাসপোর্টকে সে 7 ধাপ উপরে আনতে ন পারে। 10 বছর যখন পার হয়েছে তখন তার পাসপোর্ট 7 ধাপ উপরে চলে গেছে। তার মানে কি, তাদের রিপোর্টিং, তাদের কাজের ধরন আর তাদের সব কিছু ছিল আপ টু ডেট, মানে টাইম টু টাইম তারা এটাকে ফলো আপ করতে হয়। এই জন্যই 7 ধাপ উপরে এসে আপনি ইউনুস এসে 9 ধাপ নিচে আনছেন মিয়া। আপনি কি আমাদের এই যে আফগানিস্তানের চেয়েও আপনি নিচে নিয়ে আসছেন। বাঙালির ইয়াং জেনারেশনের ভবিষ্যৎ কি জিরো। বাঙালি এই গেও বাঙালি বুঝতেছে না, এই গেও স্টুডেন্ট বুঝতেছে। পাকিস্তান ইনস্ট্যান্ট গ্যাস টাকা পাচ্ছে তো ট্রাফিক করে। পাকিস্তানের একটা বিশাল অংশ কিন্তু ইন্ডিয়ার সাথে ব্যবসা চায়, আপনি জানেন? এখনো তো গুড অনেক- সম্পর্ক চায় না এখনো তো ব্যবসা চলে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে আপনি জানেন? এটা পাকিস্তানের একটা বিশাল জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী যারা কিনা ইন্ডিয়ার সাথে গুড সম্পর্ক চায়, বৈরিতা চায় না। আপনি জানেনই না, ওরা সকালের নাস্তা
মুম্বাই ইসা করে, বিকালে আবার ট্রেনে চলে যায়, এরকম পাকিস্তানি অনেকগুলো কথা সৌজন্য বোধ আছে, আপনি জানেনই না খবর। পাকিস্তানের একটা সংস্থা শুধু ইন্ডিয়ার বিরোধিতা করে, আর এটার সাথে কিছু রাজনৈতিক সমর্থক থাকে। যেমন পাকিস্তানের সেনাবাহিনী যেটা, এটা হচ্ছে সম্পূর্ণই ইন্ডিয়ান বিরোধী কাজ করে, অ্যান্ড 24 আওয়ার্স করে। এই সেনাবাহিনীর সাথে যেসব দল একটু সমঝোতা করে চলে তারাই ক্ষমতায় এসে। আমাদের বাংলাদেশটাও সেটা হওয়ার সম্ভাবনা আছে। আর এটা যদি হয় বাংলাদেশের সেনাবাহিনীদের কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। অ্যান্ড এদেরকে এক জায়গায় রেখা নিচে আগুন ধরে দেব, একবারে সোজা কথা। আপনি আমার কথা মনে হয় বুঝেন না। ক্যান্টনমেন্টের ভিতরে সবাইকে ঢুকে দিয়া চতুর্দিকে পেট্রোল দিয়া, উপর থেকে পেট্রোল দিয়া একবারে সমস্ত করে আগুন ধরে একবারে সবগুলোরে মেরে ফেলাবো। ভেরি সিম্পল হিসাব। এইখানে বেইমানের কোনো স্থান নাই ভাই, এই দেশে বেইমানের কোনো স্থান হবে না। আচ্ছা, ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ যে ও তো বুয়া, আই আমনে কই, ও চরম আকারের বুয়া, ওর কোনো স্টাডি নাই, ও কোনো ব্যারিস্টার না, ও কোনো কিছু না, ও নাথিং ইজ। ও যেখান থেকে সার্টিফিকেট নিচে আনছে ওই লিঙ্কে ঢুকে আমরা অনেক চেক করছে, আমাদের অনেক জ্ঞাতিভাই আছে যারা কিনা এগুলা নিয়ে ইটি করে, তারা আমাকে অথেন্টিক নিউজ দিচ্ছে যে ওর ওই ইউনিভার্সিটিও ভুয়া, ও নিজেও ভুয়া, ওর সার্টিফিকেটও ভুয়া, মাথায়ও চুল নাই, ও কোনো সব কিছুতেই ও ভুয়া, ওর কিচ্ছু নাই, ও জিরো। ও যখন গ্রামের বাড়িতে যে কত মানুষ লোক হাঁটে দেখছেন, কি জনপ্রিয়তা ওর, ভাই 10-12 জন লোক সবসময় থাকছে। আপনার কি বলতেছিলাম এটা, ও ব্যারিস্টার ফুয়াদ যে সেনাবাহিনীকে কুত্তার বাচ্চা রাখলো, সেনাবাহিনীতে এটা রাজনৈতিক নেতাদের মতো নিঃশুভই থাকলো। সেনাবাহিনীর মানুষ রূপে একটা অস্ত্র আমাদের জন্য, ঠিক আছে না, দেশ রক্ষা করার জন্য, এরকম না? তো সেই জিনিসের আমরা যদি কুত্তার বাচ্চা রাখি, এই জন্য তো তাহলে আমরা কমো না যে ও কুত্তার বাচ্চা তো এটা কামও দিতে পারলো না। ক্যান্টনমেন্ট আগুন ধরে দেব, কইতে পারি, অসুবিধে নেই। অকারের মতো লোক যদি থাকে আরো আগুন ধরে দেব, এছাড়া আর গতি নেই ভাই। ওয়াকাত তো ভাই শুনেন আমি বলি, আমাদের রিলেটিভ, আপনার যুদ্ধ আর একটা করতে হবে, আপনার প্রস্তুত থাকে, যুদ্ধ আপনাকে একটা করতে জিনিস হবে। নেই যে ভাই, কই কি জিনিস, জিনিস আইব, হাই যাইব, জিনিস বানাইলো কই কি কি পাইপের কাম করি, ওয়েল্ডিং এর কাম করি, বন্দুক বানায় ভালো, কই কি বকা মারি পেলাম। বন্দুক বানায় ভালো, পাইপের কাম করি, ইঞ্জিনিয়ারিং কাম করি, ওয়েল্ডিং এর কাম করি, আবার টেস্টও করি, বন্দুক বানায়া ওয়েল্ডিং করিয়া টেস্ট করিয়া তারপরে গুলি মারু, কোন কি? ও বুঝে না, আমরা আফগানি। হ্যাঁ, আফগানের চেয়েও বেশি, আমরা দেশের জন্য প্রাণ, সোজা কথা। আমরা দা বডি নিয়ে যুদ্ধ করছি, আফগান তো AK-47 পাইছে না ভাই? পাইছে না? আমরা কি পাইছিলাম এটা? আফগানিস্তান হয়ে এখন আমরা কত কি এটা টিকে পাই পাইছিলাম? জানেন ভাই? আমরা আসলে ইন্ডিয়াকে খুব খারাপ জানি, আপনি জানেনই না। পাকিস্তান 1350 কিলোমিটার দূরে থেকে এসে আরে কয় ভাইয়া, হ্যাঁ, আমার বলে সে ভাইয়া, তার যে সীমান্তে আছে ভাইয়া, হেরে ভাইয়া কয় না, এটা ভাইয়া হেরে দুলা- গুলি মারে, এটা দুলা ভাই। মানে 1350 কিলোমিটার দূরে থেকে এসে কয় আমি বলে তার ভাইয়া, ভাইয়া। আপনি বুঝছেন না? এটা কি জিন্নাত? অথচ এই আফগানিস্তানের জন্য এখন যুদ্ধ কে করে, কথা কে কয় জানেন? বিদেশে দিয়ে ইন্ডিয়া। বুঝতে হবে ভাই, ভূ রাজনীতি কই থেকে ঘুরতেছে। 22 সালেই বুঝে নাই আমেরিকা মিয়া, ভাইয়া 22 সালে আমেরিকা বুঝে নাই আফগানিস্তান কি জিনিস, চলে গেছে না? এই যে আমেরিকা 22 সালে যে বাইরে হয়ে গেছে আফগানিস্তান থেকে, এটাই ছিল আমেরিকার সবচেয়ে বড় ভুল। দক্ষিণ এশিয়া থেকে সে বিচ্ছিন্ন হওয়ার এটা হচ্ছে এখন সে বাংলাদেশকে টার্গেট সবচেয়ে বড় ভুল ভাই। এখন কি বাংলাদেশ টার্গেট? এখন আমি বলি টার্গেট দুইটাই। আচ্ছা, বাগরাম ঘাঁটি কোনটা? আফগানিস্তানের যেটা বাগরাম ঘাঁটি, এই বাগরাম ঘাঁটি করছিল হচ্ছে কে? সোভিয়েত ইউনিয়ন। কখন? 1969 এ মিয়া সোভিয়েত ইউনিয়ন বুঝছে বাগরাম ঘাঁটি। 69 তুই ছোট, আমি বলি জোতা দিবে 69 বলি যদি তোর বাবার বিয়ে হয়েছে না 69 হ্যাঁ 69 তোর বাপের বিয়ে হয়েছে না 96 69 আচ্ছা আচ্ছা শোনেন না আমি বলি 69 সালে রাশিয়া বুঝছে, সোভিয়েত ইউনিয়ন বুঝছে যে আফগানিস্তান কি জিনিস, ওই স্থানটা কি জিনিস। 69 সালে বুঝছে। এই বোঝা হেরে গেছে অনলি ফর এই জামাতিদের কাজ কারবারের কারণে। জামাতি কাজ কারবার কি জানেন? ওই সময় আমেরিকার প্রেসিডেন্ট যে ছিল, সে বলছিল যে সায়েন্টিস্টদেরকে ডেকে বলছিল যে আমরা তো আর টিকতেছি না। কাদের সাথে? সোভিয়েত ইউনিয়নের সাথে টিকতেছে না। টেকনোলজিতে, বুদ্ধি, পরামর্শে, অস্ত্রে কোনো কাজ নেই।
ওইখান থেকেই তো রাশিয়ার অস্ত্র বেড়ে গেছে ওই সময়। তখন এই আমেরিকার প্রেসিডেন্ট কিছু সায়েন্টিস্টকে ডেকে বলছিল যে আমাকে তোমরা এমন একটা বুদ্ধি দাও যাতে সারা বিশ্ব আকাশের দিকে তাকা দেয়। তখন আমেরিকার সায়েন্টিস্টরা বলছিল যে নাসার কিছু বিজ্ঞানী বলছিল যে স্যার একটা কাজ করুন যায় কি, আমরা একটা জামাতি কাজ কারবার করি, কি মিথ্যা একটা সরাই, কি চাঁদে যান, 69 সালে চাঁদে যাব। হে হারামজাদারা এখন পর্যন্ত চাঁদে ন যায়, 69 সালে চাঁদে গিয়ে, বুঝছেন না আপনি? আমাদের ইউনিভার্সিটির এক প্রফেসর ক্লাসের সময় বলছিল যে তোমরা যে চাঁদে গেছো এটা ভুয়া। কবে কইছে? 9 সালে। আমরা যে চাঁদে গেছে, আমেরিকা যে চাঁদে গেছে ভুয়া, মিথ্যা কথা। ভাই ওই সময় চাঁদে গেছিস তুই, তোর টেকনোলজি ওই সময় এত ভালো ছিল, তোর টেকনোলজি এখন তো বাড়িঘর হইতো না কে, এখন কুকুর পাটাস কে ভাই এখন তো বাড়িঘর হইতো, সেলফি তুলিয়ান এখন তো কথা আসে না ভাই এখন বাড়িঘর থাকার উপযোগী হয়ে যেত না, যাইতে পারে না, যাইতে পারে না। এখন বুঝছেন? শুধু আবিষ্কার করে ওই মিথ্যা যে একটা গুজব ছড়াইছে, এই গুজবের কারণে সারা বিশ্ব আকাশের দিকে তাকিয়ে রয়েছে ওই দিক থেকে। সে কাজ বুঝে গেল। তখন কি বট বাহিনী আসিল? ওই সময়টাতেই পাওয়ার ভাগ হয়ে গেছে আমেরিকার দিকে। তখন তো আগে আসছিল সোভিয়েত ইউনিয়নে, জানেনই না খবর, ইতিহাস না, করেন আগে তো না। সুপার পাওয়ার এখন সোভিয়েত আসেন, ইউনিয়ন ছিল। এখন আসেন, এই সেই আমেরিকা, এই সেই সোভিয়েত ইউনিয়ন, এই সেই আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়ে দিয়ে 22 সালে চলে গেছে এই সুধীর ভাইয়া আমেরিকা। এখন আবার এই সুধীর ভাই কয় যে আমার ওই বাগরাম ঘাটির দরকার। কয় কেন? কয় দক্ষিণ এশিয়াতে আধিপত্য বিস্তার করতে হলে ওইটাই আমার ইমার্জেন্সি দরকার। হালার পর তুই 22 সালে বোঝস নাই, তুই 5-7 বছর আফগানিস্তানে মেইরা শেষ করিয়া ধ্বংস করিয়া 20 বছর চলে গেলি গিয়া, 20 বছর মারছে হ্যাঁ চলে গেলি গিয়া গিয়ে এখন আবার ওই জায়গার ইন্ডিয়া দিব, ওইখানে ইন্ডিয়া অলরেডি ঢুকে গেছে। খালি ইন্ডিয়া যায় না, ওইখানে চায়নাও গেছে, রাশিয়াও গেছে, ইন্ডিয়াও গেছে। ওইখানে আর ক্ষমতা নাই। এখন আমেরিকা দেখতেছে যে আমি যদি আফগানিস্তান বাগরাম ঘাঁটি না পাই তাহলে আমার দক্ষিণ এশিয়া ছেড়ে দিতে হইতেছে। এখন এসো সেন্ট মার্টিন। ওরা টার্গেট নিছে দুইটা, একটা হচ্ছে বাগরাম ঘাঁটি আনিহাও ধরো, সেটার জন্য পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমেরিকা পাকিস্তানকে সঙ্গে নিয়ে আফগানিস্তানকে সাথে যুদ্ধটা লাগিয়ে দিল। আপনি জানেনই না খবর, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ কিন্তু আমেরিকা লাগাইছে এই অনলি ফর বাগরাম ঘাঁটি নিয়ে। একদম কমাই দেবেন। ইন্ডিয়া করলো কি যে না, তুই আমেরিকাকে সঙ্গে নিয়ে পাকিস্তানের, তুই আমেরিকাকে সঙ্গে নিয়ে যেহেতু বেশি কে তুই আফগানিস্তানকে তার বন্ধ দে আফগানিস্তানকে যেহেতু তুই মারবি, তাহলে আমরা তো তাহলে আফগানিস্তানকে মারতে দেই না। কারণ কি, তুই মেরে হেরে তো তুই এই জায়গা দখল করবি, এই জায়গা তো আমরা দিব না। আইসরে এখন চায়নাও ঢুকছে, ইন্ডিয়া ঢুকছে, রাশিয়া ঢুকছে, আর আমেরিকা আশেপাশে আর নো যায়। মানে এশিয়া ভাগ করে নিছে, বাগরাম ঘাটি এশিয়ার ভাগে আছে। এশিয়ার ভাগে বলতে কি, বাগরাম ঘাটি থেকে আপনি ইরানকে দমাইতে পারবেন, বাগরাম ঘাটি থেকে আপনি চায়নাকে দমাইতে পারবেন, ইন্ডিয়াকে ধরতে পারবেন, পাকিস্তানকে ধরতে পারবেন, পরাশক্তি যা আছে সব খাইতে পারবেন এই বাগরাম ঘাটি থেকে। উত্তর কোরিয়াতেও মারতে পারবেন, তার মানে বুঝছেন, রাশিয়াতেও মারতে পারবেন এই বাগরাম ঘাটি থেকে, একদম ইজি। সেটা যদি না পারে, আর সেন্ট মার্টিন দরকার। এখন আসেন সেন্ট মার্টিনটাও নিবে কোন কৌশলে? আর একটা কৌশল আছে, সেটা কি, রোহিঙ্গা যে আসছে ওই অঞ্চলের নাম কি? আরাকান অঙ্গরাজ্য না? এই আরাকান অঙ্গরাজ্য যেরকম বাংলাদেশে যেরকম আমরা ওই যে জঙ্গি কই না, জঙ্গি তালেবান এই সেই বক্কর চক্কর অনেক কিছু আছে কিন্তু এভারেজের নাই তা না, আছে। সেম মায়ানমারের এই রাখাইন অঙ্গরাজ্যটা হচ্ছে মায়ানমারের জন্য জঙ্গি ঘাঁটি, মায়ানমারের জন্য, আমার জন্য মায়ানমারের জন্য এটা জঙ্গি ঘাঁটি। এখন মায়ানমারের আর্মি কি চাইবো? ওইটাকে ধ্বংস করতে না, ওই জঙ্গিটাকে। আমেরিকা করছে কি, ওই জঙ্গিটাকে আমেরিকা দিয়ে দিছে, কি দিয়ে দিছে, ওকে সমর্থন দিয়ে দিছে, ও রাইট আছে। এখন ওকে রাইট করে দিয়ে হেরা ওই রাখাইন অঙ্গরাজ্যটাকে সে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার ইউএন থেকে জাতিসংঘ হয়ে নাম দিয়ে ওইখানে কিছু অস্ত্র ঢুকাইব, মানবিক সহযোগিতা। এই সহযোগিতা করবার যায় যদি ও কোনো অস্ত্র ঢুকায় ওইখানে, আপনি নিশ্চিত থাকেন সর্বপ্রথম তৃতীয় বিশ্বযুদ্ধের স্টার্ট এই বাংলাদেশ থেকে শুরু হবে। আমরাই মূল নাই, আমরা মনে হয়
কেননা জয় বাংলা বলি আগে বাড়াবো তখন না কি বলবো ভাই কইলি তো একবারে মিসাইল খাইবেন 3 সাইড থেকে ইন্ডিয়াও খাইবে না, না, ইন্ডিয়াও আপনাকে মারবো চাইনাও মারবো মায়ানমারও মারবো আপনি কি মনে করছেন যে আপনি বাইরে হইতে পারবেন আমরা তখন কি কমু জয় বাংলা কম না নারাই দেখবেন আমরা কোনোটাই খাওয়ার সুযোগ নাই আঙ্গর তখন অনলি ফর হাই হোসেন আর হাই হোসেন বাগো এছাড়া আর উপায় নেই আপনি কি ভাবছেন বাংলাদেশ খুব ভালো আছে খুব ভালো আছে আমরা তো আগে যাইতেছি না আমাদের বন্দর টন্দর আগামী তো আমাদের দেশে গরিব থাকবে না ভাই 26 সাল থেকে ভাই আপনি বন্দরের চেহারাই জানেন না বন্দর কান্দিতেছে ভিতরে আপনি খবরই জানেন না আজকে আমি টিস্যু দিয়ে মুছে দিয়ে আসছি বন্দর আপনি কান্দিতেছে 26 সাল থেকে আমাদের দেশে আর গরিব থাকবে না এই 25 সাল আমাকে গরিব দেখিয়েছেন তো 26 সাল আপনি দেখিয়ে আমি আর গরিব নেই ভাই গরিব নাই আপনি গরিব মানুষ ভাত পাবে না ওরা ইয়ে খাবে ফলাও খাবে বললাম না ওই যে ফল মইনু ফুল আহমেদ খাবে। কইছিল না যে আলু খাওয়াইবো আলু ওই যে শাকাল আমরা ওটাকে শাকাল বাতের উপরে চাপ কামান আলু খান আলু খান বলছিল না একবার আওয়ামী লীগেরও বলছে একজন মইনু আহমেদ ভাই কথা ওইটা না কথা হচ্ছে স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া কোনো গতি নেই আচ্ছা বন্দর যদি দেয় অসুবিধে কি বন্দর দিলে অসুবিধা কিছুই না অসুবিধা একটা ওই বন্দর আপনি হারাবেন বিশ্বের মধ্যে ইতিহাসে যে কয়েকটা কান্ট্রিতে এই কোম্পানি আমেরিকার হয়ে কাজ করতে গেছে ওই বন্দর তার হয়ে গেছে কেন ফেরত নদে। ইন্ডিয়াতে তো 4টা বন্দরে ওরা কাজ করে ডিবি ওয়ার্ল্ডে না ইন্ডিয়াতে ডিপিওল কাজ করে নাই বলো তো ইন্ডিয়াতে চারটে কাজ বন্দর। করে না ইন্ডিয়াতে কাজ করে হচ্ছে ওরা ইন্ডিয়াতেই সাপ্লাই নেয় ওরা ওরাই ইন্ডিয়া হয়ে কাজ করে যে ওদের হয়ে ইন্ডিয়া কাজ করে যে ওদের হয়ে তো ওদের হয়ে আমরা কাজ করবো না এই যে ইউনুস সাহেব এভাবেই তো করবে না কি করবে ভাই ওদের হয়ে আমরা কাজ করব ভাই আমি বলি ডিপি ওয়ার্ল্ডের পোর্ট আছে 3টে একটা হচ্ছে কাতারে একটা হচ্ছে কাতারে ডিপি ওয়ার্ল্ড পোর্ট নিয়েই এখন কাতারের কি অবস্থা জানেন আপনি আমি আপনাকে বলি কাতারের এখন এই অবস্থা যে আপনি যদি ইসরায়েলের সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাও মিটিং হবে কাতারে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের সাথে সমস্যা তাও আমেরিকা মিটিং করবে কাতারে আপনি পাকিস্তানের সাথে দক্ষিণ এশিয়াতে অন্য কোনো দেশের সাথে সমস্যা মিটিং হবে কাতারে আপনি জানেন কাতারটা কি এই ডিপিওল কি বানিয়ে ফেলছে ওইটা একটা ওদের একটা কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলছে এই কাতারকে যেভাবে কাতারকে এখন চালাইতেছে তারা তো এই জন্য ডিপিওয়ার্ল্ডের ইতিহাস আমি পড়ে দেখছি ডিপিওয়ার্ল্ড যেখানে যে দেশেই ঢুকছে ওই দেশের সমস্ত ইয়ের যে সিক্রেট যে বিষয়গুলো এগুলা সব ধ্বংস করে দিয়ে তারা নিজেদের মতো করে অস্ত্র ঢুকিয়ে ফেলছে সেই দেশে ওই রকমভাবে তারা আশেপাশে ঘাঁটি করে ফেলছে তাকে উদ্ধার করার জন্য আমেরিকা আমাদের এখানে গাড়ি করলে বরবর পর্যন্ত আসবে না ডিবি ওয়ার্ল্ড কোন দেশের কদ্দুর হইব আমেরিকান আমেরিকান না এটা আমেরিকান এটা দুবাই পোর্ট আমেরিকান কিন্তু নাম দিয়েছে দুবাই না নাম দিছে দুবাই না নাম দিছে হচ্ছে এটা চালায় কিন্তু ওরা ওদের এক নেভি ওদেরই নেভিরই একটা পার্ট এই ডিপিওল চালায় আমেরিকান নেভি আমেরিকান নেভি তো এটা মানুষ সবাই দুবাই বলে যে দুবাইকে দিয়ে দিয়েছে নাম দিতেছে ভাই ট্রেড লাইসেন্স আমরা বরবলের মধ্যে দুবাই টেলার্স আছে না দুবাই দুবাই নাম মধ্যে দোকান দিতেছে আছে আর কি না? ভাই নাম দিতেছে। দুবাইয়ের নাম দিলে তাই কি আর দুবাইও তো আমেরিকান আমেরিকান। দুবাইও আমেরিকান কিন্তু দুবাই চাইলেই আবার ইয়েকে আনতে পারবে না এটাও আবার ভূ রাজনৈতিক কৌশল আছে ভাই সব কান্ট্রি কোনো না কোনো কান্ট্রির সাথে ধরা অবশ্যই দেখা চায়না যেমন ইন্ডিয়ার কাছে ধরা ইন্ডিয়াও আবার অন্য কোনো কান্ট্রির কাছে ধরা এইরকম আর কি যেমন পাকিস্তান ইন্ডিয়ার কাছে ধরা অবশ্যই ধরা এরকম আমরাও ধরা ইন্ডিয়ার কাছে নেপাল ধরা ভুটান ধরা শ্রীলঙ্কা ধরা সবাই ধরা ইন্ডিয়া শ্রীলঙ্কার পুরো অর্থনীতি ভাই ব্যবস্থা কি সবচেয়ে ইন্ডিয়াকে সবচেয়ে দিতেছে বড় বলে? কথা কি হুজুর পাক ইসলামের জামানায়ও বলছিল হিন্দুস্তান ওই সময় ওনার মুখ দিয়ে বের হয়েছে হিন্দুস্তান কেন বলছে জানেন এটা একটা বিশাল এরিয়া মুসলমান যত শাসক আছে সবার টার্গেট তো হিন্দুস্তান ছিল এরা- কতবার যে ওরা হিন্দুস্তানে আক্রমণ করছে দখল করছে কেন চাইছে যে অন্যরা যারা আছে ইহুদি খ্রিস্টান তারা তো সরানো ছিটানো এখানে আসলে আমি দাওয়াত দিতে পারবো ভালোভাবে দিন প্রচার করতে পারবো ভালোভাবে বেশি মানুষ কারণ মুসলমান শুনেন করতে হিন্দু পারবো কিন্তু মুসলমানের শত্রু নয় খ্রিস্টানও মুসলমানের শত্রু নয়
বৌদ্ধ মুসলমানের শত্রু নয়, মুসলমানের শত্রু হচ্ছে ইয়াহুদি। এটা আপনার বুঝতে হবে। এটা তো ওর ধর্মেই আছে, ওইটা ধর্ম নিয়ে চিন্তা করতেছে যে মুসলমান ওদের শত্রু। বুঝছেন? এটা কে বলে গেছেন? আমাদের নাবি বলেই গেছেন যে আমাদের শত্রু কিন্তু হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আমাদের শত্রু হচ্ছে একমাত্র ইয়াহুদি। এই কনসেপ্টটা আপনার মাথায় রেখে আপনাকে চলতে হবে ভাই। কথায় কথায় ধর্ম নিয়ে আপনাকে, ভাই আপনার আল্লাহ আমার আল্লাহ তো একটা 3 বছরের বাচ্চাকে নিচে বাঁচালেন না, বাঁচালেন না তো। ইব্রাহিম আলাইহিস সালামকে দোজখের আগুনের মতো আগুনের কুণ্ডলীর ভিতরে আপনি বাঁচায় রাখলেন। আপনার 3 বছরের বাচ্চাকে আপনি কেনই তার জানটাকে আপনাকে ওই পাইপের ভিতরে যায় নিতে হবে? আপনি কেমন আল্লাহ? আপনি তো হবেন আমার জন্য ওই রকম যে আমাকে বিপদে উদ্ধার করবেন, আপনি আমাকে নিদর্শন বানায় দিবেন। আপনি কেন ওইটা করলেন? আপনার আল্লাহ আমার আল্লাহ কি করলেন? এটা আমার কথা নয়, অমুসলিম যারা তাদের কথা। অবশ্যই তো সব জায়গায় ধর্ম ব্যবহার ন করিবে, আর ন যাইব। আমার কথা বুঝেন নাই ভাই। ধর্ম ধর্মর জায়গায়, যার যার ধর্ম সে করবে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এটা আমার ইচ্ছা। কাকে বলতেছেন? ফেরেশতা কুলকে বলতেছেন। ফেরেশতা কুলের সর্দার কে? জিবরাইল আলাইহিস সালাম। উনি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ, আপনি এটা কেন করলেন? কোনটা? যে আপনি তো জিনকে পাঠাইলেন, তারা জিন গিয়ে দুনিয়াতে গিয়ে তারা রাহাজানি, ছিনতাই, জেনা, চুরি, ব্যভিচার সব করলো। আপনি ওদেরকে ধ্বংস করে দিলেন, কিছু কিছু রয়ে গেল। আপনি আবার মানব জাতি পাঠাবেন, এরাও খারাপ কাজ করবো। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন আমি যা জানি তোমরা তা সেটা জানো না, এটা আমার ইচ্ছা, আমি পাঠাবো। তো ওনার ইচ্ছায় উনি পাঠাইছে, ওনার ইচ্ছায় আমাকে মারবেন, ওনার ইচ্ছায় আমাকে চালাবেন। ব্যাপারটা এইটাই। এখন যদি আমরা এর চেয়ে বাড়াবাড়ি করতে যাই, আপনার থেকে প্রমাণ চাইলে তো আপনি প্রমাণ দিতে পারবেন না ভাই। কেন দিতে পারবেন না? কোন আপনি নিদর্শন নাই। আমরা তো ওই যে কইতেছি 1400-1500 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমাদের একটা কিতাব দিয়ে গেছেন, আমরা ওইটার ভাই। হিন্দু ধর্ম কবে থেকে শুরু হয়েছে জানেন না? 14,500 বছর আগে। আর আপনি কইতেছেন 1500 বছর আগের কথা। বেশি কথা নবেন ভাই। আপনার ধর্ম যে সঠিক, আপনার ধর্মই যে সঠিক, এটার প্রমাণ আপনি দিন। আপনার প্রমাণকে মেরে ধরে দিবেন না মিয়া, আরেকজনকে খুন করে দিবেন না মিয়া। আপনার প্রমাণ দিতে হবে আপনার আমল এন্ড ইমান দ্বারা। আপনি কি করতেছেন মিয়া? আপনার সমস্যায় পড়েন মিয়া, আপনি উত্তম রূপে ওযু করে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনার সমস্যার সমাধান করেন দেখি, সেটা তো নো পারিবেন। আপনি বড় ইমান আল্লাহ হইছেন। ফোন দিয়ে এরকম জামান ভাই আমার এই সমস্যা। আর আপনি করবেন তাবিজ কালাম, আপনি করবেন এই কালাম ওই কালাম, এগুলো দিয়ে আপনি চলতে পারবেন যে আপনার ইমান দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান ন করতে পারেন ভাই। তাহলে আপনি কত বড় ইমানদার আমার জানা হয়ে গেছে। বেশি লাফালাফি ন করিও মুসলিম, তোমার কপালে দুঃখ আছে। মুসলমানের কপালে চরম দুঃখ আছে ভাই, এই দুনিয়াতে চরম দুঃখ আছে। নিজের সমস্যা নিজের সমাধান করতে যদি আমি না পারি, আমার কতটুকু আমল বুঝতেছেন না আপনি? আমি যদি আল্লাহ তাআলা থেকে আমার সমস্যার সমাধানই না করতে পারি, আমার তো আমলই নেই ভাই, আমার তো ইমানই আমলই হচ্ছে না। তার মানে আমার আমল হচ্ছে না, আমার সঠিক নাই, আমি সঠিক পথে নাই। যেদিন আমি আমার সমস্যা ওনার কাছ থেকে সমাধান নিতে পারবো, সেদিন বুঝতে হবে যে আমার আমল ঠিক আছে। তার আগ পর্যন্ত আপনি মিয়া হাই হোসেন করতে থাকেন, মিয়া কাহিনী বুন্দায়েন না। কথা বুঝেননি? আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছে সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেম সমাজ। কোন আলেম? তোমরাই বলে দাও আমাকে। মামুনুল হক বলো দেখি কোন আলেম যাবে, বলো তুমি। আজহারি বলো না কোন আলেম যাবে, বলো। দিল্লি না ঢাকা? ভাই আলেম যে আমি, সঠিক আলেম যে, এটাও আমাকে প্রুফ নিতে কিন্তু দেওবন্দুতে যেতে হয়। কই দেওবন্দুটা কই? দিল্লি। হ্যাঁ, দিল্লি না ঢাকা? ইন্ডিয়া। ভাই আলেম আমি আলেম সঠিক কিনা এটাও প্রুফনেস করার জন্য আমাকে ইন্ডিয়া যেতে হয়। আপনি ইন্ডিয়াকে জাহাতা করে দিতেছেন। ইন্ডিয়ান আলেমরা তো আবার তাদের দেশপ্রেম দেখে, ওরা তো বলে না আমাদের এই দেশ খারাপ। এই যে এখানে বললেন ঠিক কথা। এখন কই তাহলে ভাই ইন্ডিয়াতে আছে মুসলমান 20 কোটি। কি
ইন্ডিয়াতে 20 কোটি মুসলমান আছে, এখন আরো একটু বাড়ছে। যদি 25 কোটি মুসলমান হয় ইন্ডিয়াতে, বাংলাদেশে আছে কত? 20 কোটি, 45 কোটি হইল না ভাই? আপনি খালি ওই ইন্ডিয়ান মুসলমানের কাছে যা কন যে তোর দেশ আমি দখল করবো, আমরা দুই ভাই এক হয়ে যাই, আপনার কানের লতি ছিঁড়ে দিবে। ওর দেশপ্রেম বেশি তো। ওর দেশপ্রেম আছে মিয়া, তোমার দেশপ্রেম না থাকতে পারে মিয়া, ওর দেশপ্রেম আছে, কানের লতি ছিঁড়ে দিবে। ইন্ডিয়াকে ব্রিটিশদের থেকে তো মুসলমানরাই আনে দিছে, ওরা তো ধর্মীয় হিসাবে চিন্তা করে না, ওরা দেশ হিসাবে চিন্তা করে এনে দিছে না। হ্যাঁ, খালি একবার আমি ইন্ডিয়াতে ভাই 3 বছর ছিলাম, আমার মুসলমান ভাই যারা আছে তাদের দেশপ্রেম কি আমি দেখছি ভাই। ইন্ডিয়ান যারা হিন্দু যারা, ওদেরও এই দেশপ্রেম না যে দেশপ্রেম ওই মুসলমানের ভাইয়ের মধ্যে আছে। তার মানে বুঝছেন, আপনি দল করতে যান 7 রাজ্য, দল করতে যান ক্যালকাটা, দল করতে যান অমুক, ওরাই আপনার পিঠাই আমি আপনারে শেষ করে দিব, আপনি টেরি পাবেন না ভাই। পাকিস্তান এটা পারত, যদি ইন্ডিয়ান মুসলমান বেমানি হইতো পাকিস্তানে অনেক কাজ করে ফেলতে পারতো, অনেক আগে কাশ্মীর নিয়ে যাইতো। পারে না। ওই জায়গায় জায়গায় না ভাই, ওই যে বাংলাদেশের মুসলমান ইন্ডিয়ান মুসলমান আর পাকিস্তান মুসলমান এক হয়ে গেলে অনেক আগে গুজরাট কত আগে যেত না ভাই? পারতেছে? পারে নাই তো, তখনই পারে না। কারণ আপনাকে বুঝতে হবে যে ওই মুসলমানের মধ্যে হচ্ছে দেশপ্রেম আছে। তোমার তুমি তো বঙ্গীয় মুসলমান, বঙ্গু বুঝো নেই? হ্যাঁ, চলো। আলিফ বা তাসাক বলতে গেলে পারবো না, দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা। এই চলো। অনেক ভাই প্লেনে আগুন ধরে নাই, এয়ারপোর্টের রানওয়ের ওইখানে আগুন ধরে নাই, ধরছে গোডাউনে, যার থেকে 13 কিলোমিটার দূরে। হের ভয়ে ক্যালকাটা প্লেন নামে, কয় দিল্লি না ঢাকা। কোন আপনি এখন হাতের চিকিৎসা। ভাই এই ছেলেটা এমন ভাষা ব্যবহার করছে ভাই এই সভ্য সমাজে, অসুন্দর আপনি যে ধরনের ভাষা আপনি ব্যবহার করছেন, আমলিগকে আপনি শুদ্ধ দেন নেবার মায়, কিন্তু আমলিগের যে কি জিনিস এটা তুই না, তোর বাপ না, তোর দাদা যদি বেঁচে থাকে তাদেরকে জিজ্ঞেস আমলিগ কি জিনিস। তুই আমলিগের নেতা কর্মীদের তুই যে কথা বলছস, তোর তো গুলি এই সাইড থেকে ওই সাইডে নয়, তোর তো অস্তিত্ব খুঁজে পাওয়ার না পাওয়ার কথা, তুই তো এখনো আসস যে। তাও তো সেটা আমলিক করলে, আমলিক তো এটা করে নাই। আমলিগ করে ভাই, চিন্তাও করে না। এমন করে কি ভাই, জামাত একটা খেলোয়াড়, আপনাকে মানতে হবে, এক ডিলে 2 পাখি, মির্জা আব্বাস সহ গায়ে হাদিয়ে গেল, আব্বাসও গেল, ওখান দিয়ে সাদিক কাইম রয়ে চলে যাবো, সাদিক কাইমকে নিয়ে আইবো এখানে। দেখেন না, মির্জা আব্বাস মামলা অবশ্যই খাবে নির্বাচনে আগে আগে, এইটার মামলা আপনি দেখেন, এই মামলাতে খায়া মির্জা আব্বাসকে মামলা দিয়ে সাইড করে দিয়ে হ্যাঁ। আমলিগ তো ওই যে ছাত্রলীগ তো বানাইছেই, ও তো ছাত্রলীগেরই, আসলে ছাত্রলীগ, ও কিন্তু আসলে ছাত্রলীগ। হ্যাঁ। কেমন ছাত্রলীগ? ওই সাদিক কায়েম করে মতো ছাত্রলীগ, বুঝছেন না? সাদিক কায়েম হলে নেতা আছিল, ছাত্রলীগের নেতা আছিল। সাদিক কায়েমের যে সেক্রেটারি হয়েছে সেটা হচ্ছে ভার্সিটির নেতা ছিল, বুঝেন নাই? বুঝছি। স্টাডি করেন ভাই। ভাই দ্বি রাজনীতি যদি আপনার মনের মধ্যে করে, এটা ভয়ঙ্কর। এসব মানুষ থেকে আপনাকে দূরে থাকতে হবে, এই রাজনীতি বন্ধ করতে হবে। আপনি দ্বি রাজনীতি আপনার মনের মধ্যে রাখা যাবে না, এরকম মানুষই ভয়ঙ্কর। এক এক সময় আপনি এক এক রূপ ধারণ করবেন, আপনাকে বিশ্বাস করাটা বড় দায়। তো সো স্টপ ইট নাও। এই রাজনীতি আপনি এখনই বন্ধ করুন। যা আপনি ছাত্রলীগ করেন, আবার ওইদিকে আপনি অন্য দলের হয়ে আপনি ছাত্রলীগ করতেছেন, এই রাজনীতি বন্ধ করুন, না হলে বাঙালি বিশ্বাস করবো না আপনাকে। ভাই ফাইল নিয়ে নেন, সমস্যা নেই। কার্ড নেবেন কি? দরকার আছে কি কার্ড? কার্ড লাগবে? কার্ড একটা রাখো, একটা দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।